গুড মর্নিং, নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না পশ্চিমবঙ্গে সহ সমস্ত ভারতবর্ষে শিক্ষক এবং শিক্ষক নিয়োগ নিয়ে। বিতর্ক যেটা বাঁধল, এসএসসি যে নিয়োগ করতে যাচ্ছে অভিজ্ঞ শিক্ষককে 10 নম্বর দেওয়া নিয়ে বিতর্ক বেঁধেছে। প্রথমেই বলি যে অভিজ্ঞতার বিকল্প নেই। অভিজ্ঞতার বিকল্প নেই। একজন অভিজ্ঞ শিক্ষককে যদি এমপ্লয়ার পান, তো তাকেই তো অগ্রাধিকার দেবে, এটাই তো স্বাভাবিক, কারণ তার টিচিং এক্সপিরিয়েন্স যথেষ্ট। কিন্তু প্রশ্ন উঠছে যে অভিজ্ঞ কারা কারা এই 10 নম্বর পাবে? এই নিয়ে যে নতুন বিতর্কের দানা বাঁধল কলকাতা হাইকোর্টে, এর নিষ্পত্তি কোথায়? এর নিষ্পত্তি স্পষ্ট হয়ে গেছে। রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে প্রয়োজন হলে এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া হবে। নিঃসন্দেহে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলা গেলে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার হবে। এই সমস্ত যোগ্য শিক্ষক মণ্ডলী 31শে ডিসেম্বর পর্যন্ত তারা বেতন পাবেন, তারপর তাদের আর চাকরি থাকবে না, বেতন পাবে না। সুতরাং 31শে ডিসেম্বরের মধ্যে শিক্ষক নিয়োগটা অত্যন্ত জরুরি, না হলে ছাত্র শিক্ষক সংকট হবে। এবং যে সমস্ত যোগ্য শিক্ষকরা পাশ করতে পারবে তারা এই 10 নম্বর পেয়ে তারা নতুন শিক্ষাবর্ষ থেকে চাকরিতে যোগদান করবে, এই আশা সবাই করছে। কিন্তু যে বিতর্ক সৃষ্টি হলো, এর শেষ কোথায়? এর শেষ আমরা হয়তো সুপ্রিম কোর্টেই দেখতে পাব। তবে কলকাতা হাইকোর্টে যে শুনানি আপনারা দেখেছেন, অধিকারের প্রশ্ন নিয়ে একদিকে অভিজ্ঞ শিক্ষক, তেমনি নতুন চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। কলকাতা হাইকোর্টে পার্ট টাইম চুক্তিভিত্তিক পার্শ্ব শিক্ষকদের অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়ার বিষয়টি শুনানি ছিল। এই শুনানিতে মামলাকারীদের পক্ষে সওয়াল করা হয় যে দীর্ঘ 12 বছরের বেশি সময় ধরে রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করার পর তারা এই 10 নম্বর পাওয়ার যোগ্য। তাদের যুক্তি, ম্যানেজিং কমিটির দ্বারা নিযুক্ত হয়ে প্রকৃত শূন্য পদেই এরা কাজ করছে। নতুনদের মতোই পড়ানোর অভিজ্ঞতা তাদের রয়েছে। নিঃসন্দেহে পার্শ্ব শিক্ষকগণ অভিজ্ঞতার ভিত্তিতে নাম্বার পাবেন, পার্ট টাইম চুক্তিরা অভিজ্ঞতার ভিত্তিতে নাম্বার পাবেন। তারা 10 বছর 12 বছর ধরে শিক্ষকতা করছেন, এই আশা প্রত্যাশা নিয়ে তারা হাইকোর্টে গেছেন। তাদের পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। অপরদিকে রাজ্য সরকার আইনজীবী স্পষ্ট জানিয়েছেন যে প্রয়োজন হলে তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন। ওনার মতে এসএসসির চোখে সকল চাকরি প্রার্থী সমান। মামলাকারীদের জন্য আদালত কোনো অতিরিক্ত গুরুত্ব দিতে পারে না। এর ফলে চাকরি প্রার্থীদের মধ্যে যোগ্য এবং বঞ্চনার অনুভূতি তৈরি হতে পারে। নিয়োগ প্রক্রিয়ায় একটা নতুন জটিলতা সৃষ্টি করবে। সমস্ত কিছু আদালত অনুধাবন করার পর আদালত যে নির্দেশ দিয়েছেন, মাননীয় বিচারপতি স্মিতা দাস মহাশয়ার বেঞ্চ এই মামলায় একটা নতুন দিশা নির্দেশনা করতে যাচ্ছে। এসএসসিকে একটা হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে এবং কিছু বিষয় স্পষ্ট করতে বলেছে। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্কিপ করবেন না, পুরোটাই মন দিয়ে শুনবেন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, দেখছেন নিমতিদা দর্শন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে করবেন। তো কারা যোগ্য এই হলফনামা দিতে বলা হয়েছে? অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর পাওয়ার জন্য ঠিক কারা যোগ্য
তার একটা স্পষ্ট তালিকা, এসএসসি সেটা স্পষ্ট করে এফিডেভিট কোর্টে জমা দেবে। প্রকৃত শূন্য পদের সংখ্যা কত সেই সংক্রান্ত তথ্য আদালত চেয়েছে। নিশ্চয় প্রকৃত শূন্য পদের তথ্য এখনও ক্লিয়ার নয়, আদালত সেটা চেয়েছে, সেটা আশা করি এসএসসি জানাবে। শিক্ষকদের তালিকা, শিক্ষকদের একটা তালিকা চেয়েছে, কোন শিক্ষক, পার্শ্ব শিক্ষক, চুক্তিভিত্তিক শিক্ষক এবং অস্থায়ী শিক্ষক এই নাম্বারগুলো পাবেন, তার একটা বিস্তারিত তালিকা কোর্ট চেয়েছে। এই তালিকা দেওয়া মোটেই অসম্ভব নয়, কারণ রাজ্য সরকারের যে সমস্ত চুক্তিভিত্তিক পার্শ্ব শিক্ষক, কন্ট্রাকচুয়াল রয়েছেন তাদের তালিকা সহজেই পেশ করতে পারবেন। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে যে রাজ্যের সমস্ত জেলার ডিআইদের রিপোর্ট তলব করা হয়েছে। রিপোর্ট এই কারণে তলব করা হয়েছে যেখানে পার্শ্ব শিক্ষক এবং চুক্তিভিত্তিক শিক্ষকদের বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য থাকবে। হ্যাঁ, একজন জেলা পরিদর্শক অবশ্যই সেই তথ্য দিতে পারবে, কারণ ইতিমধ্যে অনেকেই রিটায়ার করেছেন পার্শ্ব শিক্ষক। সেই তথ্য যদি ক্লিয়ারভাবে প্রকাশ করা না হয় তাহলে আবার এটা বড় ভুল হয়ে যাবে। সেই জন্য ডিআইদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী 31শে অক্টোবরের মধ্যে, অর্থাৎ খুব তাড়াতাড়ি চলতি মাসেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং মামলার শুনানি 4 নভেম্বর। এই 4 নভেম্বর শুনানি হবে, রায় হবে। সেই রায়টা যদি আবার চ্যালেঞ্জ হয়ে যায়, এখানে উদ্বেগ যে সুপ্রিম কোর্টে গেলে সেটা ডিসেম্বরে আদৌ ফাইনাল হবে তো। এই মামলার ফলে একটা নতুন উদ্বেগ তৈরি হয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে। তাদের আশঙ্কা যে যদি চুক্তিভিত্তিক শিক্ষকদের 10 নম্বর দেওয়া হয় তাহলে মেধা তালিকায় তারা অনেকটাই পিছিয়ে পড়বে, এর ফলে যোগ্য হওয়া সত্ত্বেও বঞ্চিত হবেন। অর্থাৎ 26,000-এর যে সমস্ত যোগ্য প্রার্থীরা তারা পিছিয়ে যাবেন। পিছিয়ে যাওয়াটাই স্বাভাবিক, কারণ এসএসসি যে উদ্দেশ্য নিয়ে 10 নম্বরের ঘোষণা করেছিল যে যোগ্য তারাই এই 10 নম্বরটা পাবে। এবার এই তালিকার মধ্যে যদি চুক্তিভিত্তিক শিক্ষকরা 10 নম্বর পান তাহলে তো পিছিয়ে পড়াটাই স্বাভাবিক। এর ফলে যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি থেকে বঞ্চিত হবেন। অন্যদিকে দীর্ঘদিন ধরে যারা সমকাজে সমবেতন অস্থায়ী শিক্ষকরা এই 10 নম্বর তাদের অধিকার বলে মনে করছেন, তাদেরকেও যদি এই 10 নম্বর দেওয়া হয় তাহলে যাদের চাকরি হারিয়েছে, যারা যোগ্য, তারাও পিছিয়ে যাবে। এমন একটা জটিল পরিস্থিতি তৈরি হলো। এখন আদালত কি রায় দেয়, 4 নভেম্বর শুনানিতে কি বেরিয়ে আসে, লক্ষ লক্ষ শিক্ষক সঙ্গে চাকরি প্রার্থী এই পরিস্থিতির কি ফলাফল হয় সেটা জানতে উদ্বিগ। তারপর আবার সুপ্রিম কোর্ট তো রয়েছে। আর এখানেই একটা ভয় হচ্ছে যে আদৌ শিক্ষক নিয়োগ হবে তো, স্কুলগুলো বাঁচবে তো, রাইট টু এডুকেশন যাদের স্বার্থে তারা প্রকৃত রাইট টু এডুকেশন অ্যাক্টের ফল পাবে তো। কারণ এইভাবে শিক্ষক শূন্য যদি হয়ে যায় তাহলে যে উদ্দেশ্যে রাইট টু এডুকেশন অ্যাক্ট তৈরি হয়েছে তার ইমপ্লিমেন্টেশন নিয়ে প্রশ্ন তো থেকেই যাবে। অপরদিকে টেট ম্যান্ডেটরি করার ফলে যে শিক্ষক সংকট হতে চলেছে আগামীতে, শুনেছি এই রায়টি বৃহত্তর বেঞ্চে গেছে। এখন দেখার বিষয়, সময় বলবে যে রাইট টু এডুকেশন অ্যাক্টের বাস্তব ইমপ্লিমেশন কতটা সফলভাবে আমরা করতে পারলাম। অবশ্যই আপনাদের
মতামত কমেন্ট সেকশনে দেবেন। ভালো থাকুন। দীপাবলিতে প্রচুর আনন্দ করুন, অযথা টেনশন করবেন না। জয় হিন্দ, জয় ভারত।